নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক হিমানীশ গোস্বামীর লেখা রতন দিয়ার ভূত নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। যেদিনকার কথা বলছি সেদিন বড় ভূতেরাও একটা মেলায় গিয়েছিলেন, ফলে ছোট ভূতদের সেদিন হয়েছিল ডবল মজা। সন্ধ্যের ট্রেনে গ্রামের শেষ গুণিন গ্রাম ছেড়ে চলে গেলেন শিয়ালদার গাড়িতে চড়ে উত্তরপাড়ার পথে। আর বেগার খাটা ভূতের দল যেন একেবারে ক্ষেপে গেল। তারা সন্ধে থেকেই শুরু করলো তাদের নানা রকম তাণ্ডব। তারা হা হা করে কত রকম হাসলো আর চিৎকার করলো, বাড়িতে বাড়িতে ঢিল ছুঁড়লো, কিন্তু গ্রামের লোকেরাও খুব সাবধান হয়ে রইল। একটুও ভয় না পেয়ে তারা গুণিনদের দেওয়া নতুন পান পাতাতে রক্তচন্দনে রাম নাম লেখা, সঙ্গে ঘি মাখানো সলতে দিয়ে বাড়ির চারিদিকে সাজিয়ে রেখেছিল বলে ভূতেরা কেউ বাড়িতে ঢুকতে পারল না। ভূতেরা এইসব দেখে রাগে গা গা করতে লাগলো, বিচ্ছিরি রকম সব গালাগাল করতে লাগলো মানুষের মতো গলায়। চন্দ্রবিন্দু ছাড়া উচ্চারণ করতে লাগলো, যাতে মানুষেরা রেগে বাড়ির সীমানার বাইরে চলে আসে, তাহলে ভারী ফুর্তি করা যায় তাদের নিয়ে। কিন্তু গুণিনরা সব কথা আগেই গ্রামের সকলকে বলে যাওয়ায় একটা মানুষও বাইরে বেরোলো না। এতে কার না রাগ হয়? ভূত বলে কি ওদের অনুভূতি নেই? ওদের মধ্যে যারা অনুভূত তারা গেল সবচেয়ে চোটে। অনুভূত কি বুঝতে পারলে? একটু ভাবলেই বুঝতে পারবে। অনুভূত অর্থাৎ ছোট ভূত, অনুমানে ছোট। কেউ কেউ অবশ্য উপভূত বলেন ওদের। রাত্রি তখন 1টা হয়ে গেছে, অথচ একটা মানুষ হাতের কাছে পাওয়া যাচ্ছে না। এটা তাদের কাছে খুব দুঃখের ব্যাপার বলে মনে হলো। তারা মনের দুঃখে রাস্তার উপর নর্দমা থেকে গাদা গাদা কাদা নিয়ে এসে ছুঁড়তে লাগলো এদিকে ওদিকে, এর বাড়ি তার বাড়ি। লোকেরা ভয়ে দরজা জানালা বন্ধ করে রইল। ভূতেরা দারুণ চিৎকার করে গান গাইতে লাগলো। একবার বেরিয়ে আয় না বাবুরা তোদের খাই, বিবিরা আয় না বাইরে আমরা তোদের খাই। সকলে ভয়ে দরজা জানালা আর খোলে না, গরমে অস্থির হয়। ছোটরা ভয় পেয়ে কেঁদে ওঠে, আর তাই শুনে ভূতদের বাঁদরামি আরও বাড়তে থাকে। কিন্তু ওদের তাতে সুখ নেই। মানুষদের ধরে নানা রকম বীভৎস কাণ্ড কারখানা না করলে অনুভূত মানে ছোট ভূতদের ফুর্তি ঠিক জমে না। তারা আস্ত মানুষ হাতে না পেয়ে বড়ই কষ্টে ছিল। এমন সময় রাতের ট্রেনটা কালুখালী স্টেশনে এসে থামল, আর 12 লোক ট্রেন থেকে নেমে যে যার বাড়ির দিকে চলল। ভূতের দল লক্ষ্য করল ওদের মধ্যে সকলেই চেনা লোক। অনেকেই ভূতেদের, কেউ কাকু, কেউ পিসে মশাই। ওদের ভয় দেখিয়েও অত সুখ নেই। একজন অপরিচিত লোক পেলে তাদের ভয় দেখাতে ভালো লাগে। এমন সময় দেখা গেল শ্রীকান্ত চাটুর্যের হাতে সুটকেস, কখনো কাঁধে তুলে নিচ্ছে, কখনো অন্য হাতে টর্চ জেলে দিব্যি হনহনিয়ে আসছে। হঠাৎ দেখা গেল শ্রীকান্ত চাটুর্যের হাতের টর্চটা তিরিং করে লাফিয়ে উঠল অন্তত 10 মিটার। আবার টর্চটা বাই করে বেঁকে গিয়ে রাস্তার ধারের একটা তাল গাছে ক্রমাগত পাক খেতে লাগলো। এই অসম্ভব কাণ্ড এত অকস্মাৎ ঘটে গেল যে শ্রীকান্ত প্রথমে হতভম্ব হয়ে গেল। তারপর মনটাকে একটু সুস্থির করার চেষ্টা করলো। মনে মনে ভাবল, এর নিশ্চয়ই একটা সঙ্গত কারণ আছে। জগতে তো অসম্ভব কত কাণ্ডই ঘটে, কিন্তু সেগুলোর কোনো না কোনো ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেখানে চট করে বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, সেখানে আরো ভালো করে দেখতে হয়। অলৌকিক বলে তো কিছু হয় না। যা হয় আপাত দৃষ্টিতে যতই আজগুবি এবং অস্বাভাবিক মনে হোক না কেন, কোনোটাই অলৌকিক নয়। ভাবতে ভাবতে টর্চটা উঠে গেল তাল গাছটার মাথায়। সেখানে কিছুক্ষণ ঘুরপাক খেয়ে শো করে নিচে নেমে এসে রাস্তার উপর ধেই ধেই নাচতে লাগলো। না, এর তো কোনো মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না। শ্রীকান্ত চাটুর্যের মনটা দুর্বল হতে শুরু করেছে। হঠাৎ তার কানের কাছে স্পষ্ট একটা খোনা খোনা কণ্ঠস্বর শুনতে পেল।
ওরে শ্রীকান্ত, এইভাবে কত অন্ধকার সেকে কবে, জমাট কালোর রাজ্যে আমরা তুলে নেব তোর গায়ের চামড়া। তারপর খি খি করা হাসি। সে হাসি শুনলে হৃৎপিণ্ডের ক্রিয়া প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড়। শ্রীকান্ত কিন্তু সামলে নিল। কিন্তু তারপর ফের শুরু হলো আর এক বিচ্ছিরি করাচ্ছেরা কণ্ঠে গান। শ্বশুর বাড়িতে তুই এসেছিস রে চাটুজ্জে শ্রীকান্ত, জামাই আদরে রাখবো তোকে, একখান গান গান তো। শ্রীকান্ত নিজেও মাঝে মাঝে কবিতা লেখে। সে দেখল একবার বললে তুই এসেছিস, আবার বললে গান তো, এর সংশোধন দরকার। শ্রীকান্ত নিজে এই অদ্ভুত অবস্থাতেও মাথা ঠান্ডা রেখে গাইল, ওরে তোরা সব অশিক্ষিত, নেইকো তোদের শিক্ষা, গান বানানো নয়কো সহজ, নিতে হবে রে দীক্ষা। এর কোনো প্রতিক্রিয়া নেই, খানিকক্ষণ সব চুপ। এদিকে ঝিঝির দল ডাকছে, দূরে ব্যাঙেরাও ঘ্যা ঘ্যা করছে, পেঁচারাও সুযোগ বুঝে বেশ মজাসে গান গাইছে। সে কি গান! কানের পোকারাও পর্যন্ত কান থেকে বেরিয়ে এসে কাঁধের উপর বসে নাচতে শুরু করেছে। এ তো এক মহা মুশকিল হলো। শ্রীকান্ত কিন্তু ভয় পেল না। সে দৃঢ়ভাবে নিজের মনকে শক্ত করে রাখল। কিন্তু একটু পরেই ভূতেদের দল ওর হাত থেকে ছোট সুটকেসটা নিয়ে তার ডালাটা খুলে ফেলল। অন্ধকারেও শ্রীকান্ত বুঝতে পারল সুটকেস খুলে তছনছ করছে কারা। সে এও বুঝতে পারল তার শ্বশুর বাড়ির জন্য অনেক কষ্টে সংগ্রহ করা বিখ্যাত এক মিষ্টিওয়ালার কাছ থেকে আনা কড়াপাকের সন্দেশগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। তার জামা টামা, টুথব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম, তোয়ালে এসবও ছত্রাখান হয়ে গেল। শ্রীকান্ত ভাবল, এমন তো হওয়ার কথা নয়, সে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। স্বপ্নে তো কত রকম বিদঘুটে জিনিস দেখা যায়, এ বোধহয় সেই রকম একটা কিছু হবে। কিন্তু সবটা স্বপ্ন নয়। সে বেশ বুঝতে পারল কিছু একটা ব্যাপার ঘটছে যা স্বাভাবিক নয়। এরপরে চারদিকে কচমচ খচমচ আওয়াজ হতে লাগলো। সর্বনাশ! মনে হলো যেন কড়াপাকের সন্দেশগুলো কেউ কচর মচর করে খাচ্ছে। এদিকে তার টর্চটা, যেটা এতক্ষণ এদিক ওদিক ঘুরছিল, সেটাও স্থির হয়ে পড়ে আছে রাস্তায়। সে আলোতে কতই বা দেখা যায়, কিন্তু তবু ওইটুকু আলোতেই সে দেখল তার সুটকেস খোলা, আর তার সব জিনিস কোথায় যে সব হাওয়া হয়ে গেছে। তার কান্না পেতে লাগলো। সে ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল, ডাকাত! কিন্তু তার চিৎকার করাই সার হলো। কে আসবে তাকে সাহায্য করতে? রতনদিয়া গ্রাম তখন চ্যাংড়া ভূতদের কবজায়। ভূতেদের তখন সন্দেশ খাওয়া শেষ হয়ে গেছে। তারা বলল, ডাকাত তুই কাকে বলছিস ধূর্ত? মজাটা দেখবি হয়ে উঠি যদি মূর্ত। এলি কোথা থেকে, কোন দেশ থেকে কোন দেশে? খুশি হনু মোরা তোর আনা কড়াপাক সন্দেশে। মারিব না তোরে, ধরিব না তোরে, কেবল তুলিব শূন্যে। ধাপাস করিয়া ফেলিব মাটিতে, মরিবি বাপের পুণ্যে। ওরে বাবা! এ যে সত্যি তাকে কারা যেন ধরে শূন্যে লোফালুফি খেলতে লাগলো। সে একবার কাদের ঠান্ডা হাতে পড়ে যায়, আবার অন্য কারা ঠান্ডা হাতে লুফে নেয়। এ তো সাংঘাতিক খেলা এদের। ভূত তাহলে সত্যি আছে, সত্যি আছে। সে ভয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, ওরে বাবারে, মরে গেলাম রে, মেরে ফেললো রে, বাঁচাও বাঁচাও। এই রকম কতক্ষণ চলল সে শ্রীকান্তের খেয়াল নেই। হঠাৎ এক সময়ে তার মনে হলো ভূতদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিল। তারা তাকে প্রায় আকাশ সমান উঁচু থেকে ছেড়ে দিল, আর শ্রীকান্ত মাটিতে পড়তে লাগলো। এবার আর রক্ষা নেই। শ্রীকান্ত এত বিপদেও রাম নাম করেনি, করলেও কি হতো কে জানে। আজকালকার ছোকরা ভূতেরা রাম নামের তোয়াক্কা করে না। শ্রীকান্ত পড়তে লাগলো। এর মধ্যে শুনতে পেল ইংরেজিতে কারা সব কথা বলছে, তাদেরও নাকি সুর। বুঝতে না বুঝতে সে মাটির উপর আছড়ে পড়ল। সে বুঝতে পারল তার হাড়টার সব ভেঙে গেল।
পরে আর তার জ্ঞানই রইল না। এখানেই শেষ হলো গল্পটির দ্বিতীয় পর্ব। গল্পটির দ্বিতীয় পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির তৃতীয় পর্ব।